শুরু করছি পটকার নতুন এপিসোড। আজকের এপিসোডে আমাদের অতিথি একজন খুব পরিচিত একজন মানুষ। তার পরিচয় শুধু রাজনীতিবিদ এই সত্তায় নয়, যদিও আপাতত তিনি ভোটের ময়দানে প্রার্থী হিসেবে অবতীর্ণ দমদম কেন্দ্রে। শ্রী ব্রাত্য বসু আজকে ব্যস্ততার মধ্যেও আমাদের অতিথি। এবার আমি ব্রাত্যকে জিজ্ঞেস করতে চাই যে একজন মিডফিল্ডার বলা হয়, যদি সে ম্যাচে ভালো খেলে তাহলে ম্যাচে মোটামুটি 7 থেকে 10 কিলোমিটার দৌড়য়। একজন পলিটিশিয়ান ভোটের ময়দানে কত কিলোমিটার দৌড়য়? দমদম কত বর্গ কিলোমিটার হবে আমার কোনো ধারণা নেই। 39টা ওয়ার্ড। এবার কিছুটা মানে সীমান্ত হচ্ছে একদিকে রাজারহাট গোপালপুর, একদিকে বিধাননগর, একদিকে বরানগর, একদিকে উত্তর দমদম। এই 4টি কেন্দ্র দিয়ে ঘেরা 39টি ওয়ার্ডের সমবায়। মিউনিসিপ্যাল এরিয়া, কোনো পঞ্চায়েত এলাকা নেই। 2.25 লাখ ভোটার। এটা হচ্ছে দমদম বিধানসভা কেন্দ্র। এবার শুধুমাত্র তার বর্গ কিলোমিটার কত হবে আমার ধারণা, মানে পুরোটা যদি এদিক থেকে এদিকে মাপা যায় 7 কিলোমিটার 8 কিলোমিটার এরকম হবে। 10ও হতে পারে আমার কোনো, মানে যেহেতু মানে আয়তনটা হবে অনেকটা অশ্বক্ষুর আকৃতির হ্রদের মতো, মানে ঠিক ওরম লম্বালম্বিও নয়, বর্গক্ষেত্র নয় আর কি, বা রম্বসের মতো। ওকে, প্রচুর দৌড়তে হয় ধরে নিচ্ছি। এই যে গরমে সকালে উঠে দৌড়নো, সারাদিন যাওয়া, এর জন্য কোনো স্পেশাল ডায়েটিং কিছু আছে? হ্যাঁ, ডায়েটিং মানে দুপুরবেলা মানে আমি হয়তো আগে 3টে পদে ভাত খেতাম, সেটা আমি 2টো পদে নামিয়ে নিয়েছি। টক দই আমি খুব যে খাই তা নয়, পছন্দ করি না, কিন্তু ইদানিং টক দই খাচ্ছি গরমের জন্য। বাইরে একটু শশা টশা খাচ্ছি। পেঁপেটা আর ওই রাত্রে যেহেতু ভাত রুটি কিছুই খাই না, স্টু ফু খেলে তখন পেঁপেটা খেতে হয়। এই মানে ডায়েটের যে খুব মানে ডায়েটের যে মানে মানে আতিশয্য আছে তা নয়। আপনার মতো একটা ফুডি লোকের জন্য তো এই সময়টা বেশ রেজিমেন্টেড একটা সময়। আমি তো ফুডি ছিলাম, এখন আমার মানে খাওয়ার কে নিয়ে যে গল্প গাছা আছে আমার বন্ধু বান্ধব মহলে, সেটা আমার খাওয়া যে অনেক কমে গেছে, সেটা বন্ধু বান্ধবরা অতটা খেয়াল রাখেনি বা জানে না হয়তো। অ্যাকচুয়ালি সাধারণভাবে মনে হয় যে আপনার খাওয়ার কমানোর কোনো কারণ নেই, কারণ আপনার কোনো টেনশন নেই। আপনার বিরুদ্ধে যে প্রার্থী, অনেকে সে ভালো করে তাকে চেনেন না, সো আপনার রাইটটা খুব সহজ। ইলেকশনের পর কমেছে তা নয়, মানে খাওয়ার যে আসক্তি, যেটা এখন খাওয়াটা প্রয়োজন ভিত্তিক হয়ে গেছে। আগে অনেকটাই খাওয়ার জন্য বাঁচতাম, এখন বাঁচার জন্য খাই আর কি। এবং অ্যাভারেজ পারসেপশন হচ্ছে যে আপনি যদি সাউথ দমদমে যেতেন, সেখানে লড়াইটা অনেক ক্ষুরোধার। সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য, সাউথ দমদম না, ওটা উত্তর দমদম, হ্যাঁ, বিজেপির সৌরভ শিকদার, এখানে দীপশিতা ধর, ওখানে অনেক কঠিন লড়াই উত্তর দমদমে। তো আপনার এখানে অনেক অনেক ইজি ম্যাচ, মানে মোটামুটিভাবে। এটা কি সত্যি পারসেপশনটা? আমার মনে হয় যে এগুলো সবই তৈরি করা, মানে মিডিয়া নিজের খেয়ালেই কোনো প্রার্থীকে মনে করে যে যেখানে কঠিন প্রতিদ্বন্দ্বী আছে। হ্যাঁ, এটা ঠিকই যে ভোটাররা অনেকটাই প্রার্থী দেখে কিছুটা প্রভাবিত হন, কিন্তু ভোটার মনস্থির করে রাখেন ভোটার কোন পার্টিকে ভোট দেবেন বলে মনে করেন, সেটা তিনি আগে থেকেই মোটের উপর স্থির করে রাখেন। তারপর কোনো একটা, ধরা যাক যে বিজেপির পদযাত্রায় বিদ্যাসাগরের মূর্তি চূর্ণ 19 সালের লোকসভা ইলেকশনের আগে, সেই সময় একটা গরিষ্ঠ সংখ্যক ভোটার আমার ধারণা তাতে বিজেপিকে বুঝতে পেরেছিলেন। হ্যাঁ, এই ধরনের কোনো ঘটনা না ঘটলে প্রার্থী যেই হোক না কেন, ভোটের আগে থেকে মোটামুটি একটা ভোটারের মনোভাব ঠিক হয়ে যায়। অনেকে বলে যে ওটা তৃণমূল ভেঙে দিয়েছিল, নাম হয়েছিল বিজেপির। না, ওটা একটা সম্পূর্ণ বিজেপি র্যালি থেকে করা, এবং ওটা বলা হয় যে ওখানে কিছু লোক অলরেডি কাছাকাছি ছিল। বিজেপি বলে এটা মানে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা যদি আমাদের হয়, তার নিশ্চয়ই মানে বঙ্কিমদাটা আমরা বলিনি, বা রবীন্দ্রনাথ স্যান্যালটা আমরা বলিনি, আমাদের কেউ বলেনি, এই আর কি। তো সাধারণভাবে ধরা হয় যে আপনার জয়লাভ হয়তো সময়ের অপেক্ষা, বা ক্যান্ডিডেট খুবই সহজ, কিন্তু আমার কোথাও মনে হয় যে অ্যাকচুয়ালি আপনার লড়াইটা অনেক চোরা লড়াই। কারণ শিক্ষাক্ষেত্রে শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে সাধারণের মনে এত অভিযোগ জমে রয়েছে
যে আপনি হয়তো সরাসরি সেটার জন্য রেসপন্সিবল না হয়েও বকলমে তো আপনি রেসপন্সিবল। আমি যদি আপনার কেন্দ্রের ভোটার হতাম তাহলে আমি দেখতাম একদিকে ব্রাত্য বসু, একদিকে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা। আপনারই একটা লেখা আমি পড়েছিলাম, পিটার রোবাক সুনীল গাভাস্কার সম্পর্কে লিখছেন যে সেঞ্চুরি হয়ে যাওয়ার পরও একটা একদম অখণ্ড কনসেন্ট্রেশনে 101তম রানটার জন্য বলটা একই রকমভাবে খেলছে। এই কথাটা এই কারণে পিটার রোবাকের কোটেশন গাভাস্কারকে নিয়ে উদাহরণটা দিলাম। তার কারণ হচ্ছে যে এইটা আমাকে অন্তত এই প্রশ্নটা 100 বার অন্তত ফেস করতে হয়েছে। এবার আমার কনসেন্ট্রেশন গাভাস্কারের মতো অতটা নয়, সেটা ফ্লাকচুয়েট করে। তো এবং খানিকটা বিরক্তিও লাগে যে যখন একই প্রশ্ন বারবার বলতে হয়। তবে আপনি যেহেতু বলছেন মানুষের মনের ভাষা যদি একই কথা হয় তাহলে হ্যাঁ, কিন্তু শুনতেই হবে। আমার নিজের আপনি ধারণা জনপ্রতিনিধি। নিশ্চয়ই আমার নিজের ধারণা এটা মানুষের কাছে আমার বক্তব্যটা এটা এবার পুনরাবৃত্তি লাগবে আপনার, মানে যেহেতু এর আগে বেশ কয়েকবার আমি এটা নিয়ে বলেছি। আপনি নানাভাবে বলতে পারেন। আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্নটা হচ্ছে যে দমদম কেন্দ্রের ক্যান্ডিডেট আমার কাছে একদিকে ব্রাত্য বসু, উল্টো দিকে পার্থ এবং অর্পিতার মিলিত স্মৃতি। আমি কাকে ভোট দেবো এবার আমি ঠিক করব, কোন দিকে প্রার্থী বেশি জোরদার, ব্রাত্য বসুর যাবতীয় পজিটিভিটি না এটার নেগেটিভিটি, দাঁড়িপাল্লায় কোনটা বেশি? সেটা ভোটারই বলতে পারবেন একমাত্র, এটা আমি আর কি করে বলবো। এটা আমার মনে হয় যে এই স্মৃতি মাথায় রেখে একটা ভোট তৃণমূল কংগ্রেস পার করে এসছে, সেটা যে 2024-এর লোকসভা ভোট, যেখানে আপনি যে স্মৃতির জাজ্জল্যমানতা বনাম আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন একটা লড়াই পার করে এসছে। এবং সেখানে অমিত শাহ এসে ঘন ঘন মিটিং করে বলে গেছিলেন, দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যে 30 তো আমরা পেরোচ্ছি। কেননা ওই স্মৃতির জাজ্জল্যমানতা, দুর্নীতি সংক্রান্ত স্মৃতির জাজ্জল্যমানতা নাকি মানুষের মনে এতটাই প্রবল এবং প্রখর যে 30 না পেরিয়ে ওদের বেচারি কিছু করার নেই। তো দেখা গেল আমরা 30 থেকে 1-এ কমলাম, ওরা পেয়েছিল, বিজেপি পেয়েছিল 19 সালে 18টা সিট, সেটা কমে চলে এলো 12টায়। তাহলে ওই যে মিলিত স্মৃতি জাজ্জল্যমানতা অনেকটাই যে ফিকে হয়ে গেছে, উন্নয়ন যে একরকমভাবে একে ডমিনেট করেছে, তা 24 সালে একরকম করে উত্তর হয়ে গেছে। এবার যাদের মনে এই স্মৃতি লোপ পেয়েছে তাদের উপর বিজেপি বিষম চোটে তারা নতুন অস্ত্র নিয়ে এলো, তার নাম SIR। যে কি এতবার করে দুর্নীতি করে বলে গেলাম, তাও বাঙালি কোনোভাবে কনভিন্সড হচ্ছে না। ওরা বলছে বিজেপি আরো বড় দুর্নীতিবাজ দল, আরো বড় দুর্বৃত্তের দল, আরো বড় সাম্প্রদায়িক দল এবং বাংলা এবং বাঙালি সংস্কৃতি বিরোধী দল। তখন যারা এসব বলতে লাগলো, বলছিল যে বঙ্গদেশের এক শ্রেণী, ওরা তখন হিসেব করলো যে বুথভিত্তিক অন্তত 100 ভোট কাটতে হবে, বুথভিত্তিক। হ্যাঁ, বুথ ধরে ওরা হিসেব করলো কোন বুথে তৃণমূল বেশি পেয়েছে। আর যেহেতু পুরোটাই বঙ্গ বিজেপির অবস্থা এখানে অনেকটা হচ্ছে যে বাবাকে বলো, মানে আমাদের দিয়ে হবে না, আমরা বারবার স্কুলে যাই, ফেল করি, বাবা কেন চাকরের বদলে বাবাকে বলো। হ্যাঁ, যে দিল্লিকে লাগবে, আমাদের দিয়ে হবে না, আপনি দয়া করে বাবা, আমার দিল্লির বাবা, আপনি CBI পাঠান, আপনি ED পাঠান। দিল্লির বাবা তো ভারতেরও বাবা। আমি পলিটিক্যালি বলছি, ভারতে অবশ্যই তিনি আমার প্রধানমন্ত্রী, তিনি আমার স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আমার ক্যাবিনেট, তিনি আমার হয়তো অর্থমন্ত্রী, ক্যাবিনেট তো বটেই, তিনি খালি বিজেপির নাকি। কিন্তু এই যে মানে ফিডিং বোতল করে খাইয়ে দেওয়া প্রায়, এবং নইলে এখানে কান্নাকাটি জুড়ে দেওয়া, আমরা পাচ্ছি না, আপনারা কিছু একটা করুন, মানুষ তারপরেও মমতা ব্যানার্জিকে চাইছে। SIR তাহলে ওদের শেষ অপশন। SIRটার ফলাফলটা কি হবে সেটা আপনি বোঝার জন্য আপনাকে 4 তারিখ অবধি অপেক্ষা করতেই হবে। কোন স্মৃতি জাগ্রত হয়ে ওঠে, কোন থানে, কোন সেবায়েতের কোন পুজো, হ্যাঁ, মানে কুলকুণ্ডলিনীকে জাগ্রত করে কিনা আমরা 4 তারিখে বুঝতে পারবো। আপনার কোনো নাটকে কোনো সাংবাদিকের হয়তো চরিত্র আছে, সে একজন রাজনৈতিক নেতাকে একটা প্রশ্ন করেছে, রাজনৈতিক নেতা এবারে অলি গলি দিয়ে সেই প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছেন। এবার সেই সাংবাদিক কি প্রশ্ন করবে নেতাকে, আপনি কি স্ক্রিপ্ট রাখবেন,
কারণ আমার প্রশ্নটা খুব সরাসরি, যে ব্রাত্য বসু বনাম পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা, এবং আপনি বলছেন জাজ্জল্যমান একটা এই নির্বাচন হয়ে গেছে, নিশ্চয়ই মানুষ শিক্ষামন্ত্রীকে পায়নি, এবার শিক্ষামন্ত্রীকে পাচ্ছে, যে শিক্ষায় গোটা ব্যাপারটা কেন্দ্রীভূত। না মানে দেখুন, এসআইআর যখন দিল্লিতে করে হয় তখন অরবিন্দ কেজরিওয়াল জেলে। অরবিন্দ কেজরিওয়ালের ভোটের মার্জিন ছিল তার আগের সিটে 50 থেকে 52,000। সেই অবস্থায় ওরা এসআইআর করে, কেজরিওয়ালকে জেলে পাঠায়, মনীষ সিসোদিয়াকে জেলে পাঠায়, সত্যেন্দ্র জৈনকে জেলে পাঠায়, গোটা টিমটাকেই প্রায় দলটাকেই প্রায় তুলে দেওয়ার উপক্রম করে। সেই অবস্থায় ওরা ভোট করে দেখা যায় যে কেজরিওয়াল 3,000 মাত্র ভোটে হেরেছে। এটা হচ্ছে তার মানে যে এর সঙ্গে শিক্ষামন্ত্রীকে বা ইত্যাদি এটা সম্পর্ক নয়, এটা গোটা ক্যাবিনেটকে চ্যালেঞ্জ করে এবং গোটা তৃণমূল দলকে কালিমালিপ্ত করতে চায়। সেখানে আলাদা করে অমুক মন্ত্রীর সঙ্গে স্মৃতি এই দমদম কেন্দ্র বহন করছে কিনা সেটা তখন খুব প্রাসঙ্গিক থাকে না। হ্যাঁ, তো যদি যদি এমনটাই হয় তাহলে তাহলে মানে ধরুন অনুব্রত মণ্ডল আমাদের একজন নেতা, তাকে খুবই বড় নেতা, তাকে জেলে পাঠিয়েছিল, তাহলে বীরভূমে কি সেই স্মৃতি বহন করছে? আমার উত্তর হচ্ছে যদি বহন করে, বীরভূম হাতে নাতে বুঝিয়ে দেবে এবার বিজেপিকে যে কত ধানে ওই সত্যিই কত চাল হয়, আর কত গরু পাচারের অভিযোগ হলে তারপর তা বলিবদ্ধ হয়ে ওঠে। হ্যাঁ, সেটাও বীরভূম বুঝিয়ে দেবে বিজেপিকে এবার। মানে আলাদা করে এটা আমি মনে করি না যে আমার মানে শিক্ষামন্ত্রকের সঙ্গে এটা আলাদা আগের কোনো শিক্ষামন্ত্রীর কোনো মানে তুলনা এখানে আসছে। যদি কোনো স্মৃতি আপনি বলছেন কাজ করে, তার উত্তর একরকমভাবে দিয়ে দিয়েছে। আর যে শিক্ষামন্ত্রীকে পাওয়ার কথা ছিল ভোটে, তিনি তো ভোটে নেই, আপনি যার কথা বলতে চাচ্ছেন। ফলে এটা আমার মনে হয় না এখানে আর কোনো বাড়তি কোনো বিষয়ে কাজ করবে। 2011-তে যে ব্রাত্য বসুকে আমরা দেখেছি শিক্ষামন্ত্রী হিসেবে, 2026-এর ব্রাত্য বসু তিনি একটা সলিড টার্নিং উইকেটে ব্যাট করে উঠলেন, এবং আমি মাসে যে তিনি কোনো এজ দেননি, কিন্তু তিনি 2011-র সেই খোকা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এখন দেখা হলে তাকে কি বলতেন? যে বৎস, তুমি কি ভুল করেছো, তোমার এরকম করা উচিত ছিল, কি বলতেন? না, আমি খালি এটাই বলতাম যে তুমি অনেক বাকি সব ঠিকই করেছিলে তখন, খালি তুমি একটু অতিরিক্ত তখন যে কথাগুলো বলতে, সে কথাগুলো না বললেও পারতে, আর কথাগুলো আরো মানে তোমার বুঝে বলা উচিত ছিল। প্রশাসন, সরকার, তার ওজন তুমি যে ধীরে ধীরে বুঝেছো, সেটা হয়তো তোমার জন্য ভালোই হয়েছে, কিন্তু ওই বোঝার গতিটা তোমার মেধা অনুযায়ী বড্ড স্লথ ছিল। তোমার মেধাটা তো কিছু করার নেই, তোমার মেধা তো যেমন তুমি সেইভাবেই বুঝবে। ওটা তো যদি দ্রুত হতো, মানে তোমার মেধা যদি ভালো হতো, তুমি আরো দ্রুত বুঝতে পারতে। এই যে সারা বাংলা অনলাইন কোর্স চালু করে দেওয়ার যে উদ্যোগটা, সেটা কি মনে হয় তখন পরে হয়েছে, কিন্তু আজকে প্রত্যেকটা যারা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে বা কলেজ, তাদের প্রত্যেকের একটা স্বাতন্ত্র্য আছে ভর্তির। প্রেসিডেন্সি কলেজ একরকম পরীক্ষা নেয়, আপনি নিজে প্রেসিডেন্সি কলেজের ছাত্র, আপনি কি চাইবেন প্রেসিডেন্সি কলেজ ওই অনলাইনে ওই গড্ডালিকায় ঢুকে ছাত্র নিয়োগ করবে? বা সেন্ট জেভিয়ার্স কলেজ তার সবসময় একটা ইন্টারভিউয়ের উপর একটা গুরুত্ব আরোপ করতো, প্রেসিডেন্সি রিটেন টেস্টের উপরে। এই অনলাইনে তো পুরো ব্যাপারটা একটা সমবায় সমিতি হয়ে যাবে। না, ভুল করছেন। প্রেসিডেন্সি বা সেন্ট জেভিয়ার্স তারা অনলাইন প্রসেসের মধ্যে থাকতে চায়নি, যেভাবে যাদবপুরও চাইনি। যারা চেয়েছেন যে বিশ্ববিদ্যালয়গুলো, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়, এতগুলো কলেজ, সেখানে একটা সমস্যা হতো অভিভাবকদের, তাই উপাচার্য রাজি। প্রেসিডেন্সি জেভিয়ার্স তো হয় না অনলাইন, সেখানে পরীক্ষা নেওয়া হয় না, কিন্তু আপনি তো চেয়েছিলেন তারাও এটার আওতায় আসুক। না, এখন 2011 গণতন্ত্রে না, 11-তে অনলাইনে আমি চেয়েছিলাম। পরবর্তী ক্ষেত্রে আমার মনে হলো যে যদি কেউ, কারণ মানে শিক্ষা প্রতিষ্ঠানের একটা স্বয়ংভরতা বা স্বশাসন থাকা উচিত, সেখানে মানে সরকার বা দপ্তরের কম যোগাযোগ থাকা উচিত। যোগাযোগ মানে তখনই পেনিট্রেট করতে পারে বা তখনই অনুপ্রবেশ করতে পারে দপ্তরে, যখন সেখানে বিশ্ববিদ্যালয়ে একটা অচলাবস্থা তৈরি হচ্ছে।
বা কোনো অধ্যাপক দিনের পর দিন বা উপাচার্য দিনের পর দিন মানে আসছেন না, হ্যাঁ, বা এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে যেমন উপাচার্য দিনের পর দিন ঘেরাও হয়ে বসে আছেন, এই ধরনের কোনো মানে কন্ডিশন ছাড়া, পরিস্থিতি ছাড়া আমি মনে করি, আমরা মনে করতাম যে দপ্তর বা শিক্ষা দপ্তরের বা পলিটিক্যাল যাকে বলে আধিপত্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো না থাকাই বাঞ্ছনীয়। এটা আমার না, এটা আমার মুখ্যমন্ত্রীও মনে করেন। আপনার কোনো সমালোচক মনে করুন আপনি দমদম কেন্দ্রে প্রচারে গেছেন, তিনি এসে বললেন যে মাননীয় মন্ত্রী, আপনি তো, আমি দেখেছি আপনি রিসেন্টলি একটা সিনেমা করেছেন রাকহরির চরিত্রে, দারুণ অভিনয় করেছেন, এর মধ্যে আপনি নাটক করছেন, লিখছেন, আপনি কি মাননীয় মন্ত্রী দপ্তরে নিয়মিত যেতেন? ও সে তো বলতে পারবে দপ্তরের আমার সিসিটিভি ফুটেজ আর আমার সহায়করা। ঘটনা হচ্ছে যে অনেকের থেকেই বেশি যাই আমি, অন্তত 2 ঘন্টা করে পার ডে। অন্তত দেশের প্রধানমন্ত্রী যতবার তার দপ্তরে যান, উনি যত বিদেশ ঘুরে বেড়ান, তার থেকে আমি বেশি বার চাই। অন্তত এটুকু যদি উনি আমাদের, যেহেতু দেশের এটা কি সর্বোচ্চ, আপনার দাবি না এটা বেসড বাই ফ্যাক্টস? বেস্ট বাই ফ্যাক্ট, আপনি চেক করতে পারেন। আপনি তো একজন দুধের সাংবাদিক, আপনি চেক করে ফেলুন। চারপাশে যখন আপনি যখন এলেন তখন আপনি একজন স্টার হিসেবে এলেন, এসে আপনি মন্ত্রী হয়ে ভোটে জিতে মন্ত্রী হলেন। এরপরে আপনি লক্ষ্য করলেন যে চারপাশে যা যা ঘটছে সেগুলো আপনার মেধা, আপনার সেলিব্রিটি স্ট্যাটাস কোনো কিছুই কন্ট্রোল করতে পারছে না। বলা শুরু হলো আপনার দলের কেউ গরু চোর, কেউ বালি চোর, কেউ শিক্ষা চোর, এবং এইসবের মধ্যে আপনি একটা জায়গায়, সবচেয়ে কঠিন জায়গায় গিয়ে আপনি দাঁড়িয়ে পড়লেন। এই যে একটা সেলিব্রিটি যে সাধারণত প্রশংসা পেয়ে অভ্যস্ত বা তার ক্রাফটের জন্য সমালোচনা পেয়ে অভ্যস্ত, সে হঠাৎ দেখলো চারপাশ থেকে এমন বোমাবর্ষণ শুরু হয়ে গেছে যেগুলো সে লাইফে ফেস করেনি। এটার সঙ্গে রাত্রিরে বাড়ি ফিরে যখন এটাকে পুরো চান করেও নামানো যায় না, তখন ক্রিয়েটিভ লোক হিসেবে এটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করেন এই নেগেটিভ ফোর্সগুলোকে? এটা জীবনের একটা অভিজ্ঞতা হিসেবে দেখলে, 1 নম্বর কথা হচ্ছে জীবনের অভিজ্ঞতা হিসেবে দেখলে ভালো। 2 নম্বর, এটা জীবনে এই অভিজ্ঞতাগুলো দরকারি। মানে আপনি যে আইভরি টাওয়ারে থাকার কথা বলছিলেন শিল্পীর, গজদন্ত মিনারে চড়া, সে নিমেষে এখানে বাস্তবের মাটিতে নেমে আসে, এবং তখন মনে হয় যে জীবনে যেমন প্রশংসা কিছু অতিরিক্ত পেয়েছি যেগুলো আমার ছিল না, নিন্দাও সেরকম কিছু পেলাম যেগুলো অতিরিক্ত, সেগুলো আমার প্রাপ্য ছিল না, তাহলে ডেবিট ক্রেডিট শূন্য হয়ে যায়। এটা 1। 2, এমন নয় যে রাজনীতিবিদের জীবনটাই কেবলমাত্র ওই কর্দমাক্ত পিচ্ছিলতা বা পঙ্কিল যে বোমাবর্ষণ তার মধ্যে দিয়ে যায়। অভিজ্ঞতা একজন আর্টিস্টেরও খারাপ হতে পারে। হ্যাঁ, যে আর্টিস্টও একটা সিনেমা বানাতে গিয়ে এমন জায়গায় ফেস করতে পারেন যে তার সঙ্গে মানে এমন সহ অভিনেতা অভিনেত্রী ঝামেলা হতে পারে, প্রডিউসারের সঙ্গে সম্পর্কের উচ্চাবচতা হতে পারে, মিডিয়াকে প্রপারলি হ্যান্ডলিং না করা হতে পারে। তখন সেখানেও তো মানে আমি দেখেছি মিডিয়ার লোকেদের মধ্যেও তো মানে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে সমস্যা হয়। আগে একটু বেশি হতো, এখন বুঝতে পেরেছে যে এই 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 ভার্চুয়াল উন্মত্ততার মধ্যে, ভার্চুয়াল জম্বিদের মধ্যে এটার মানে যত নিজেকে সংযত রাখা যায় তত মনে হয় ভালো। কিন্তু আপনি ওই যেটা বললেন যে সংস্কৃতির সঙ্গে এর কোনো বিরোধ আছে কিনা, আমি মনে করি বিরোধ নেই, এই কারণে যে সাংস্কৃতিক জীবন আলাদা আর কিছু অস্তিত্ব তার নেই, মানে কারোর থাকতে পারে না। রাজনীতি সর্বগ্রাসী প্রভাব সারা ভারতবর্ষেই বাকি সবাইকে ঢেকে নিয়েছে। মানে আপনি হয়তো 5 জনের সঙ্গে ক্রিকেট নিয়ে কথা বলতে পারবেন, 2 জনের সঙ্গেও মার্গ সঙ্গীত নিয়ে আলোচনা করতে পারেন, 3 জনের সঙ্গে সিনেমা নিয়ে আলোচনা করতে পারেন, কিন্তু এর সবই এর থেকে অনেক বেশি গড় লোক, যেহেতু এগুলো কিছুই বোঝে না, কিন্তু রাজনীতিটা বোঝে। হ্যাঁ, কিন্তু ফলে রাজনীতি এখন সর্বব্যাপী এবং সর্বগ্রাসী। ফলে আপনি যেখানেই অবস্থা থাকুন না কেন, আমি হয়তো রাজনীতিবিদ হিসেবে ওই সিচুয়েশনটার মুখোমুখি হচ্ছি, আপনি হয়তো অন্য সাংবাদিক হিসেবে বা কোনো একজন মানুষ হিসেবে ওই সিচুয়েশনটার মানে মোকাবিলা করছে। হ্যাঁ, কিন্তু আপনি যেহেতু জনগণ আপনাকে ব্রাত্য বসু বানিয়েছে,
জনগণ অনেক রাজনীতিবিদকে জনগণ বানিয়েছে, আপনাকে জনগণ, সেই জনগণ আপনাকে বানায়নি। আপনি নিজের মেধায়, আপনার কাজে জনগণের মাধ্যমে প্রশংসা পেয়ে একটা জায়গায় গেছেন। এবার আপনি দেখছেন একটা আরজি কর ঘিরে একটা আন্দোলন হচ্ছে, সেই জনগণ কমপ্লিট রাস্তায় নেমে এসেছে, বিদ্রোহ করছে। তখন তো আপনার মনে হবে এর মধ্যে তো আমার লোক লুকিয়ে আছে, ওরা কি আমাকেও তাহলে ভাবছে? এই চিন্তা থেকে মনকে কি করে সরাতে? না, ওখানে তো সবসময় যে জনগণ বলছে মানে মব যা বলছে, মব মানে কালচার সবসময় ঠিক হয় না। মব কেন, গোটা শহর রাস্তায় নেমে এসেছে প্রাপ্ত সেই সময়। হ্যাঁ, রাস্তায় নেমেছে, তারপরে তো এই ভোট হচ্ছে, তার একটা ফলাফল আছে। কিন্তু আমি ওইখানে ব্যক্তিগতভাবে ওই ঘটনাটার তো বিপক্ষে আমরাও, মুখ্যমন্ত্রী তো নিজে ওইটা বিপক্ষে মিছিলের ডাক দিলেন, আমরা সবাই সেই মিছিলে হাঁটলাম। কিন্তু আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী মানে হাঁটা বা বলার থেকে সমাজ তখন গণশত্রু খুঁজছে, এনিমি অফ দ্য পিপল খুঁজছে। আমি ওই মব সাইকিটার কথা বলতে চাইছি। তখন হচ্ছে দ্য স্ট্রংগেস্ট ম্যান হু স্ট্যান্ডস অ্যালোন। হ্যাঁ, আজকে তো সমাজ নন, অভয়ার মা নিজে নির্বাচনে দাঁড়িয়ে, নিজে নির্বাচনে দাঁড়িয়ে গেছেন। তাহলে যেটা মনে করা হচ্ছিল যে সুশীল সমাজ বা বামপন্থা আবার একটা আন্দোলন জেগে উঠছে, দেখা গেল সেই ভদ্রমহিলা সেই আন্দোলনকে সম্পূর্ণ নস্যাৎ করে তিনি সিপিএম এর টিকিট প্রার্থী না হয়ে বা টিকিটের না লড়ে তিনি চলে গেলেন কমপ্লিটলি বিজেপিতে। এটা জনগণ দেখছে। আজকে রূপবানুর যখন তৃণমূলের হয়ে দাঁড়াচ্ছে, আন্দোলনের যে হেতু, আন্দোলনের যে হেতু, সেটা তাহলে মানে বিজেপির দ্বারা ক্রিয়েটেড আন্দোলন ছিল কিনা। যেমন রুকবানুরের যে প্রসঙ্গটা আপনি দিচ্ছেন, তাতে জাভেদ খান এদের নামগুলো জড়িয়েছিল, আমাদের এখন বর্তমান মাননীয় মন্ত্রী। রুকবানুরের ক্ষেত্রে তৃণমূল রাস্তায় নেমে আন্দোলন করেছিল, কিন্তু ওটা যেমন একটা সুশীল সমাজের মানে অ্যাক্টিভিটি ছিল, যেমন নন্দীগ্রাম, ওটা পলিটিক্যাল ফোর্সও ছিল। এখানে পলিটিক্যাল ফোর্সকে খুব সামনে দেখা যাচ্ছিল না। সুশীল সমাজ আপনার পক্ষে গেলে ভালো, বিপক্ষে গেলে খারাপ? আমি তো খারাপ বলিনি, একবারও বলিনি। অভয়ার মা আপনার নাটকে যদি আমি বলেছি অভয়ার মায়ের সম্পূর্ণ একাডেমি ভরে যেত। অভয়ার মায়ের সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার আছে, তিনি ভোটে লড়েছেন, কিন্তু মানুষ বুঝতে পারছে। এবং এটাই হয়তো শেষ দৃশ্য তো আপনার নাটকে, যে অভয়ার মা নির্বাচনে নামলেন, এসে দাঁড়ালেন, একাডেমি পুরো ভর্তি হাততালিতে স্ট্যান্ডিং ওভেশন হয়ে গেল। আমি এখনো কোনো মানে সেই অর্থে যাত্রাপালা লিখিনি, যদি কোনোদিন লিখি আমি এ ধরনের একটা দৃশ্যের কথা নিশ্চয়ই ভাবব, আপনাকে কথা দিচ্ছি। ব্রাত্য বসু একজন ফুটবল বিশ্লেষক হিসেবে এবারে নির্বাচনটাকে কিভাবে দেখছেন? আমাকে তৃণমূলের একজন বিধায়ক বলছিলেন, যিনি খেলার মাঠের সঙ্গেও জড়িত ছিলেন, যেটা প্রায় ডায়মন্ড সিস্টেমে খেলা হচ্ছে, ডায়মন্ডটা কোথায় গিয়ে দাঁড়াবে কেউ এখনো বুঝতে পারছে না। একদম ঠিক, মানে যে যিনি বলে থাকুন আপনাকে, স্ট্রাকচারালি ডায়মন্ডের যেমন অমল দত্ত, মানে বাসুদেব মণ্ডল, দেবজিৎ, সত্যজিৎ বোধহয় ওই আরপি সিং, এদের দিয়ে একটা পঞ্চমুখী একটা মাঝমাঠ সাজাতেন, আর ফ্রন্টে চিমাকে রাখতেন। চিমাও আবার আপ ডাউন করত। তো চিমাকে যদি আপনি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দুটো কয়েন ভাবেন, এবং ওই পাঁচটাকে যারা ক্রমাগত যাতায়াত করছে, এবং ওই পাঁচটা যে হাফ, তাদের যদি আপনি সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স এবং এনআইএ এবং এসআইআর এই যে ভাবেন, এই যে উঠছে নামছে সাফল করছে, এর ফলাফল কোথায় গিয়ে সত্যি দাঁড়াবে সেটা এবার বাংলা দেখবে। তবে এটা বলতে পারি যে এইটা এবার যদি বাংলা উতরে যায়, তৃণমূল কংগ্রেস জিতবেই, এবং জিতলে কিন্তু বিজেপির এই ডায়মন্ড সিস্টেম ওই বাইচুংয়ের হ্যাট্রিকের মতো, এটা মমতাদির 4 নম্বর যদি এটা গোলটা হয়, হ্যাঁ, বাইচুংও ইস্টবেঙ্গল সেই 4 গোলই দিয়েছিল, হ্যাঁ, 97-এর জুন মাসে বোধহয়। কিন্তু ইতিহাস বলছে যে ফাইনালে ইস্টবেঙ্গল হেরে যায় এবং তারপর শিল্ডেও ইস্টবেঙ্গল হেরে যায়। কি হবে যে আপনারা একটা খুব স্লিম মেজরিটি নিয়ে ক্ষমতায় এলেন, এসে তারপরে 3 মাসে আবার না, স্লিম ক্ষমতা নিয়ে আমার মনে হয় না আমরা এলে খুব বড় মানে অঙ্ক নিয়েই আমরা ক্ষমতায় আসবো, বড় সিট নিয়েই ক্ষমতায় আসবো। কিন্তু আমি বলতে চাইছি যে ওইটা হেরে যায়, মানে 97-এর ডায়মন্ডের ফয়সালা নিয়ে কথা হচ্ছিল, ওটা কিন্তু ওই দিন ইস্টবেঙ্গল মোহনবাগানের ফেড কাপের সেমিফাইনালে ম্যাচে মোটামুটি এক ধরনের মানে যে ফানুস যে উঠেছিল, সে ফানুস পড়েছিল সেই দিন। মানে
আনবিটেবল ছিল না ব্যাপারটা। তো আপনি বলছেন 4th মেতে আবার মানে সেটাই হবে 29 বছর পর এবং সেটা- সেই ওইখান থেকে ওই দিন থেকে মানে 29-এর পতনও শুরু হবে, যেটা এই যে ডিলিমিটেশনের বিল এনে যেভাবে আঞ্চলিক দলগুলোকে বা আঞ্চলিকতাকে হত্যা করা হচ্ছে, এ তো গোটা ভারতবর্ষ বা রাস্তায় নামবে। তখন রাজনীতি বা দল খুব মানে মুখ্য থাকবে না, মানুষ মানে মাস বিপ্লব হয়ে যাবে। আপনি বিজেপিকে রাজনীতিতে আসার আগে কতটা অপছন্দ করতেন, আর রাজনীতিতে আসার পর তার তীব্রতা কতটা বাড়িয়েছেন? একই রকম, মানে আমি পছন্দ না, আমার কাছে পয়েন্টটা হচ্ছে যে বিজেপি যদি কেবলমাত্র সত্যি মানে হিন্দু সোসাইটির জন্য কোনো কাজ করত, তাহলে আমার মনে হতো যে আমি কেন নয়। যদি কেউ মুসলিমদের কথা বলে রাজনীতি করতে পারেন, যদি কেউ খ্রিশ্চানদের কথা বলে রাজনীতি করতে পারেন, তাহলে হিন্দুদের কথা বলে কেন কেউ রাজনীতি করতে পারবেন না? নিশ্চয়ই পারেন। কিন্তু হিন্দু সোসাইটির জন্য কি কাজ হয়েছে? রাম মন্দির প্রতিষ্ঠা আমি মনে করি না যেটা হিন্দু সমাজের জন্য কোনো কাজ। কেননা রাম মন্দিরের উত্তর অযোধ্যা দিয়ে দিয়েছে গত লোকসভা ইলেকশনে, বিজেপি হেরে গেছে ওখানে। মানে বিজেপি একটাও কি গঙ্গাসাগরের যে রিফরমেশন, যেখানে একটা সাধারণ মানুষ এসে সে তার একজন পুণ্যার্থী, তিনি চান করতে এসে সুব্যবস্থাপনায় চান করে ফিরে গেলেন, তিনি যদি সেই লোকটাই যদি কুম্ভ হয়ে যায়, তাকে পদপিষ্ট হয়ে মারা যেতে হয়। যে কালীঘাটে স্কাই ওয়াক, দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক, অর্থাৎ দেখা যাচ্ছে যে হিন্দুদের জন্যে, বা আমি বলছি মহাকাল মন্দির বা জগন্নাথ মন্দিরের কথা যদি আপনি ছেড়েই দেন, বা নিউ টাউনে দুর্গাঙ্গন, 108টা অন্তত মন্দিরের সংস্কার করেছে মামাটি মানুষের সরকার। এগুলো যদি আপনি মানে যদি খুব ঠান্ডা মাথায় ভাবেন, এগুলো কোনোটাই কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের কোন হিন্দু ধর্মর কোন এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে বা হিন্দুর রাইটকে প্রতিস্থাপন করার জন্যে কি কাজ করেছে বিজেপি হিন্দু নামটি ব্যবহার করে শ্রী রামচন্দ্রকে সামনে রেখে, একজন পৌরাণিক চরিত্র, তাকে সামনে রেখে তাকে রাজনীতির রং মাখাচ্ছে। এইটার সঙ্গে মানে হিন্দুত্বের কোনো সম্পর্ক নেই, এবং যেহেতু এটার মধ্যে একটা তীব্র ইসলামোফোবিয়া আছে এবং অনেক মানুষের মধ্যে যেটা সত্যি আছে, বিজেপি সেইটাকে আরো উস্কে দিচ্ছে। অর্থাৎ আপনার মনের মধ্যে হয়তো যেটা মনমোহন দেশাই অমিতাভ বচ্চনকে বলেছিলেন, অমিতাভ বচ্চন বলেছে আমি কি করে এই শটটা দেবো অমর আকবর অ্যান্থনিকে, যে এটা একজন মুসলমান হিন্দু আর খ্রিস্টান শুয়ে আছে, মায়ের রক্ত, তিনজনের থেকে রক্ত গিয়ে মায়ের রক্তে যাচ্ছে, হ্যাঁ এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার, এ তো হতে পারে না। মনমোহন দেশাই বললো তুই জানিস না, তুই এই শটটা দে, হ্যাঁ দেখবি হলে কি হয়। হলে তুমুল হাততালি হলো। আজকের ভারতবর্ষে আজকের সেই রিয়েলিটি হাততালিটা নেই। হবে? আজকের ভারতবর্ষে বদলে তাহলে গেছে। আজকের যে রিয়েলিটি বদলে গেছে, এই রিয়েলিটি বদলে যাওয়ার পেছনে বিজেপির একটা বড় ভূমিকা আছে, তার ধারাবাহিক ক্যাম্পেনিং আছে। এবং আজকের যে ভারতবর্ষকে আমরা দেখছি, এটা একটা আমার আপনার কাছে অচেনা ভারতবর্ষ। তো আমাদের কাছে কিন্তু এই কলকাতাও অচেনা। এই সিটে বসে আপনি যেখানে বসে আছেন, স্বপন দাশগুপ্ত বলেছেন যে উনি যখন দিল্লিতে পড়তে যান, তখন ওর ঠাকুরদা সম্ভবত, যদি আমি ঠিক মনে করতে পারি, উনি বলেছিলেন হ্যাঁ দিল্লিতে ভালো স্কুল কলেজ আছে তো, কারণ কলকাতা ছেড়ে যাওয়াটাই তখন একটা আশ্চর্যের ব্যাপার ছিল। আর আজকে কলকাতা ছেড়ে সবাই এমনভাবে বাইরে পড়তে চলে যাচ্ছে যেন একটা কোনো দৌড় চলছে, এবং কলকাতা হয়ে যাচ্ছে বৃদ্ধাশ্রম। আপনি শিক্ষামন্ত্রী, আপনি সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে কোন ইউনিটকে রিসেন্টলি আপনার সময় দাঁড় করিয়েছেন যার জন্যে এই মানে এই যে কলকাতা ছেড়ে যাওয়াটা একটু কমবে ভিড়টা? না, আমাদের এখানে তো মানে এতগুলো বিশ্ববিদ্যালয় হয়েছে, এতগুলো নতুন সরকারি কলেজ হয়েছে, এতগুলো নতুন সাবজেক্ট হয়েছে, উচ্চ মাধ্যমিকের সেমিস্টার সিস্টেম আমরা প্রথম নিয়ে এসেছি। এখন মানে আপনি যে প্রার্থীর কথা বললেন বিজেপির, তিনি ঠাকুরদার কথা না শুনেও গেছিলেন কেন? তিনি কি খারাপ স্টুডেন্ট ছিলেন? না তিনি ওখানে মনে হয়েছিল যে বেটার আমার জীবনের অপশনটা ওখানে, সেই জন্যই তো গিয়েছিলেন। তো বাঙালি বরাবরই যে খুব কলকাতা কেন্দ্রিক উচ্চশিক্ষা নিয়েছে তার কোনো মানে নেই। রবীন্দ্রনাথের দাদারা বাইরে পড়েছেন, রবীন্দ্রনাথ পড়াশোনা ততটা ভালো ছিলেন না, তিনি কলকাতাতে থেকেছিলেন, কিন্তু তিনি পৃথিবীর শ্রেষ্ঠ হয়েছেন। ঠিক আছে, মানে বাঙালি উপনিবেশবাদের পরে বরাবরই গ্লোবাল,
হ্যাঁ, তো মানে কলকাতা শহরেই যে পড়তে হবে উচ্চশিক্ষার জন্যে, এটা মানে বাঙালি কোনো কালেই ভাবেনি। আপনি বলতে পারেন বামের ভাবনাটা ত্বরান্বিত সেটা মানে করেছে। আর এখনো যে এইখানে আবার যে থাকা যায়, নতুন করে বসতি স্থাপন করা যায়, নতুন করে আবার ডেরাডান্ডা গাড়া যায়, নতুন করে থাকার স্বপ্ন দেখা যায়, বাঁচার স্বপ্ন দেখা যায়, তার প্রমাণ হচ্ছে বাম আমলে ওই প্রার্থীর একবারে ওখানে ভোটে লড়তে না আসা, তৃণমূল আমলে ভোটে লড়তে এসে এখানেই থাকার পরিকল্পনা করা, একবার নয় দুবার। হ্যাঁ, দ্বিতীয়বার হয়তো তার স্বপ্ন ব্যর্থ হবে। হ্যাঁ, কিন্তু তিনি নিশ্চয়ই, আমরা চাইব তিনি কলকাতায় থাকুন এবং সামনেবার আরো অন্য কোনো সিটে লড়ুন। কলকাতায় যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে সেটা আপনি একমত নন? আমি তো একেবারেই মনে করি না, একেবারেই মনে করি না। মানে শিক্ষা ব্যবস্থা কলকাতায়, আপনি জানেন যে আপনাদের সময় কলেজে সব অধ্যাপক মন দিয়ে পড়াতো না, আমাদের সময়ও তাই, আমাদের সিনিয়র সময়ও তাই। কিন্তু এখনও কলকাতায় এমন এমন মাস্টার প্রফেসর আছেন যারা সারা পৃথিবীতে দুষ্কর। ভেঙে পড়েছে মানে কি? পরীক্ষায় কি গন্ডগোল হচ্ছে না? পরীক্ষায় কি এই যে আপনি যে সিনেমাটার কথা বললেন আমার একটু আগে, কর্পূর, হ্যাঁ, তাতে যে যে এরকম নম্বর বাড়ানো কমানো হতো, হ্যাঁ, এবং সেটা পলিটিক্যাল মানে 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 সিপিএম আমলে যে শব্দটা প্রচলিত ছিল, যা কর্পূর সিনেমাটি হয়তো এক অর্থে তুলে ধরছে, যে অনিলায়ন, শিক্ষার অনিলায়ন। হ্যাঁ, তৃণমূল আমলে সেটা হয়নি। কারণ আমি বললাম যে আমাদের কোনো প্রাত্যায়ন হয়নি, কোনো পার্থায়নও হয়নি, কিছুই হয়নি। কেননা আমরা ওই মানে অধ্যাপক পাঠানোর সময় আমাকে দেখাতে পারবেন না কোনো বিশ্ববিদ্যালয়, যে কোনো উপাচার্য বলতে পারবেন না যে আমি কোনো চিরকুট পাঠিয়েছি যে একেই নিতে হবে। হ্যাঁ, এখন এটা ঠিক একই সঙ্গে উপাচার্য নিয়োগ নিয়ে গভর্নরের সঙ্গে গত 3-4 বছরে সরকারের কি চলেছে সেটাও আপনি জানেন। মামলা মোকদ্দমায় আমরা জেরবার হয়েছিলাম, কেননা গভর্নরের মনে হচ্ছিল যে তিনি শিক্ষামন্ত্রী। অনেক সময় গভর্নর পাসও করেননি বিধানসভায়। হ্যাঁ, গভর্নর মনে হচ্ছিল তিনি শিক্ষামন্ত্রী, মাঝে মাঝে তিনি মনে হচ্ছিল তিনি প্যারালাল সরকার চালাতে চান, তিনি সরকারের প্রধান। আপনারা যুগ্ম শিক্ষামন্ত্রী ছিলেন মাঝখানে একটা সময়, প্রায় একটা সময় এরকম। তারপর উনি হরিদিন তো গেল সন্ধ্যা হলো বলে তাকে চলে যেতে হলো। আচ্ছা, কখনো এরকম হয়েছে এই শাসনকালে, আমরা ইন্টারভিউ শেষ দিকে চলে এসেছি, যে প্রয়োজনে আপনি দল বা সরকারের সমালোচনা করতে পিছপা হননি? একটাও দৃষ্টান্ত দিতে পারেন? আমি কেন করব? আপনি যে প্রতিষ্ঠানে আছেন, যে প্রতিষ্ঠানে বসে আপনি কাজ করছেন, আপনি প্রকাশ্যে বলতে পারেন। আমি পার্টির মধ্যে নিশ্চয়ই বলেছি, যা পার্টির মধ্যে বলেছি তা তো আমি সবার সামনে বলবো না। যদি পার্টির কোনো ভুলচুক থেকে থাকে সেটা আমি প্রকাশ্যে বলতে যাব কেন? সেটা তো আমি পার্টির অন্দরে আমার নেতা বা নেত্রীর সামনে বলবো। ওকে, আপনি অভিনয় জগতের লোক, আপনাকে এই যশ খ্যাতি এটা দিয়েছে অভিনয় বা নাটকের রঙ্গমঞ্চ। এই রঙ্গমঞ্চের দুজন খুব কৃতি শিল্পী, অনির্বাণ ভট্টাচার্য এবং ঋদ্ধি সেন, যে আপনার বন্ধুর পুত্র, এদের দুজনকে আপনার সরকার বা আপনার হোয়াট এভার সরকার কিছু করেনি, এই ব্যান করে দেওয়া হলো। যে টেকনিশিয়ানের প্রতিনিধি হচ্ছেন স্বরূপ বিশ্বাস, তো পরিষ্কার একটা স্টেটমেন্ট দিল। না, আপনি কি করলেন? দেব যেরকম বলেন, দেব একজন এমপি হয়ে, আমি ওই সময় না, আমার স্টেটমেন্ট কেউ নিতে আসেনি। আমার স্টেটমেন্ট হলো, আমি একই কথা বলতাম যে ব্যানটা কারোর সঙ্গেই কোনো এরকম ধোপানাপিত বন্ধ করার মতো এই ব্যানের আমি বিরোধী। আমি এই ব্যানটার বিরোধী। এবার আমি একই সঙ্গে একটা ডায়ালগের পক্ষে। কি ডায়ালগ? মানে যাদের সঙ্গে সমস্যা হচ্ছে তাদের সঙ্গে নিশ্চয়ই ডেকে কথা বলা যেতে পারে। এখন কোথায় সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে, সমস্যাটা তো কোনো মানে ব্যান মানে তো কোনো প্রযোজক বা ব্যান তো আর টেকনিশিয়ানরা করতে পারে না। ঋদ্ধি সেনের ব্যান করতে পারে পরিচালক। ঋদ্ধি সেনের ব্যান হয়েছে সে টেকনিশিয়ানদের নিয়ে কোনো একটা কিছু ফেসবুকে পোস্ট করায়। আর অনির্বাণের ব্যান হয়েছে, একটা মামলা চলছিল তাই তাকে ব্যান করা হয়েছে। আমি বলছি যে কি কারণ হয়েছে সত্যি। ঋদ্ধির কথা যেটা বলছে সেটা বোধহয় সম্প্রতি ঘটেছে, ঋদ্ধির সঙ্গে আমার দেখাও হয়েছিল। ও আমায় একটা বলছিল, আমি সেটা ভালো কনসেন্ট্রেট করে শুনিনি। অনির্বাণেরটা আমি অনেক দিন ধরে জানি, তো মানে কেন ব্যান হয়েছে অবশ্য আমি জানি না। কিন্তু আপনি একজন এত মানে নামকরা নাট্যকার, আপনি রঙ্গমঞ্চের দুটো লোক জলজ্জান্ত ব্যান হয়ে গেল, আপনি কিছু ভাবলেন না তাদের জন্য? মানে কি ভাববো আমি? তো এটা আমি কি বলবো? আপনি হস্তক্ষেপ করতে পারেন, আপনি কথা বলতে পারেন। না না না, আমি ওটা আমার জায়গা নয়। আমি টালিগঞ্জে, আমার মনে হয় না যে এটা, যদি আপনি আমার পলিটিক্যাল ইন্টারফারেন্সের কথা বলছেন, আমার আগে অন্তত তাহলে মানে আমাদের
বন্ধু ইন্দ্রনীল সেনের ইন্টারফেয়ার করা উচিত, আমাদের বন্ধু অরূপ বিশ্বাসের ইন্টারফেয়ার করা উচিত। তারপর ওরা যদি মনে করেন এবং মুখ্যমন্ত্রী যদি বলেন যাও ওখানে গিয়ে তুমি কথা বলো, তখন আমি ঢুকতে পারি। যা আমার ডোমেন নয়, যা আমার পরিচয় নয়, আমি সেখানে কেন কথা বলতে যাব? 4th মে রাত্রিরে, সরি 3rd মে আমি তার রাত্রিরে, কোনো সর্বজ্ঞ জার্নালিস্ট নই। না আর যাই হোক, আপনাকে তো এটা তো আপনার কাছে না এক্সপেক্টেড না যে না আপনি না, আমি আমার ডোমেনের বাইরে আমার শিক্ষা দপ্তর নিয়ে যদি কেউ এটা তো ডোমেন, রঙ্গমঞ্চ আপনার ডোমেন না, ওটা রঙ্গমঞ্চ নয়, ওটা একটা টালিগঞ্জের টেকনিশিয়ানদের একটা গিল্ড। আমি সেই গিল্ডের মধ্যে নেই। কিন্তু তার জন্যে তো সেই লোকটার ভাত রুটি বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা সেটা তো আমি বিরোধী, আমি বলছি তো, তখনও বলেছি। তখন বলেছেন? নিশ্চয়ই, আচ্ছা, অবশ্যই সেটা বলেছি। কি আমার মতামত কেউ শোনেনি, অন্য কথা। মানে দলের অন্দরে বলেছেন না বাইরে বলেছেন? আর সেটা তো আমি আপনাকে বাইরে মানে মিডিয়াতে বলেছি, আর অন্দরে কি বলেছি সেটা তো আপনাকে আমি বলবো না। সেটা তো দেবের বলবো না। ভূমিকার কি আপনি প্রশংসা করেন? এই যে দেব প্রকাশ্যে এটা দেব বলে, যে প্রকাশ্যে বলেছে, আমি নিশ্চয়ের পক্ষে। দেব আর স্বরূপ কথা বলেছে কিনা, স্বরূপ বিশ্বাস, সেটাও আমি আমার ধারণা কথা হয়েছে, এবং আমি এখন আশাবাদী ব্যান্ডটা উঠে যাবে। ব্রাত্য 1 কে বাঁচিয়ে রেখেছেন কি করে? এই ব্রাত্য 2, ব্রাত্য 3, ব্রাত্য 4 এই যে চলছে, ব্রাত্য 1 বেঁচে আছে কি করে? ব্রাত্যওয়ানটা কি? ব্রাত্য 1 হচ্ছে যে লোকটা রাত্রিরে ফুটবল দেখে, রোজ সকালে উঠে লিখতে বসে, এখনো নাটক লেখে, একটা আনন্দে কমপ্লিটলি সমান্তরালভাবে বাঁচে, যে স্টুডিওটায় আসেনি, যে ওখানে আছে, বাড়িতে আছে, কালিন্দিতে আছে, তাকে বাঁচিয়ে রেখেছেন কি করে? অনেকে হারিয়ে ফেলে। বাঁচিয়ে যদি রাখতে পারি ভালো। আপনার চোখে যে ওটা এখনো আছে, ওটা আপনার চোখের মানে কি বলবো, বা যে চালসেই বলবো, মানে জেনুইনলি আছে, জেনুইনলি যদি আচ্ছা, হয়, আর সঙ্গে আনেননি কিন্তু আছে, ওখানে আছে। তাহলে আপনাকে ধন্যবাদ জানাবো। যে এটা অনেকে হয়তো খেয়াল করবে না, খুব অল্প মানুষ খেয়াল করবে, তা আমার কাছে অল্প মানুষই যথেষ্ট। না, কিন্তু এটা তো একেবারে দিনের আলোর মতো প্রতিভাত যে আপনার প্রত্যেকটা জিনিস এটা থেকে আলাদাভাবে আপনি যে এগুলো করে যাচ্ছেন, সেগুলো সবাই খুব খোঁজ রাখে বলে আমার মনে হয় না। আমি করছি, এই যেমন কাজ করছি, তো ওই ব্রাত্য 1 বা ব্রাত্য 2 যাই বলেন না কেন, এইটা আমি বললাম না যে একটা সর্বত্র একটা রাজনীতিকরণ ঘটে গেছে গোটা দেশে। কেন আমি মানে ইউরোপ জানি না, আমেরিকায় তো ঘটেইছে। এখান থেকে কি করে মনুষ্য প্রজাতি আবার তার মনটা আর্টের দিকে বা স্পোর্টসের দিকে, রাজনীতিও থাকবে, সমাজনীতি থাকবে, সবই থাকবে, কিন্তু মানে অন্যরকম ইন্টারেস্টে যে বেঁচে থাকা। আপনি যদি এখন 24 ঘন্টার চ্যানেল দেখেন, সেখানে আপনি আর আগে থাকতে হয়তো একটা 20 মিনিটে হয়তো ফিল্ম আর বা সিরিয়াল একটা স্লট থাকে, বাকি আর কোনো খবর যেন আর এক্সিস্ট করে না। হ্যাঁ, কেউ মারা গেলে তখন সেটা আসে, এই আশা ভোসলে মারা গেলেন, হ্যাঁ, বা তরুণ মজুমদার মারা গেলেন, বা সুনীল গঙ্গোপাধ্যায় মারা গেলেন, রাহুলের মৃত্যু নিয়ে খুবই নাড়াচাড়া হলো, কিন্তু সেটাও দেখুন ফাইনালি কোথাও একটা পলিটিক্যাল চেহারা পেয়ে গেল। মানে শিল্পী হিসেবে আপনার এটা নিয়ে মন্তব্য কি? আমি রাজনীতিবিদ না, রাহুলের মৃত্যুটা মর্মান্তিক, কষ্টের। কিন্তু এটা তো শিল্পীদের করতেই হয়। সবাই বলছে শিল্পীরা, সৌরভের একটা স্টেটমেন্ট দেখলাম, শিল্পীকে তো বাধ্য, শিল্পী না করে তাকে যদি বলা হয় জলে ডুবতে, প্লেন থেকে লাফ দিতে, সে কি করবে? সেটা আমি একটা ইন্টারভিউতে আমি অলরেডি বলেছি যে একজন সাংবাদিককে যদি যুদ্ধে পাঠানো হয়, কার্গিল যুদ্ধ কভার করতে, বা আমাদের এই ইরানে যদি যেতেই হবে তাকে কভার করতে, এবং সেই সময় খোমেনি উড়ে গেলেন, তার একটা বোমা স্প্রিন্টার যদি কোনো সাংবাদিকের গায়ে এসে লাগে, যেটা হয়েছে গাজায়, যেটা হয়েছে, অনেক সাংবাদিকও মারা গেছে। তো এটা তো পার্ট অফ দ্য প্রফেশন, এটা তো কিছু করার নেই। কিন্তু রাহুল একটু থাকতে পারতো, মানে রাহুল খুব মানে থটফুল অ্যাক্টর ছিল। আপনার ডিপিটা খুব ভালো লেগেছে আমার। আমি আজকে যখন আপনি আমায় আসার কথা বললেন এই স্টুডিওতে, আপনি আর রাহুল পাশাপাশি বসে আছেন, রাহুল হাতে একটা কি গ্লাভস, হ্যাঁ, রাহুল, আমার ছবিটা পুরো ভেতরে ছ্যাঁক করে লাগলো। একটা কথা বলুন, যে কর্পূরে যখন আপনি একেবারে শিক্ষা ব্যবস্থায় যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তার বিরোধী একটা পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করছেন, আর সেই সময়ই হয়তো সেই দিনই সকালবেলা আপনাকে শিক্ষা দপ্তরকে ডিফেন্ড করে কিছু করতে হচ্ছে, যে দুটো লোক, একটা লোক শিক্ষার এগেনস্টে, একটা লোক শিক্ষাকে বাঁচাতে কোনো রকমের লড়ছে, এই দোনামনাটা কিরকম? আর ওটা তো অ্যাক্টর হিসেবে করছি আমি, অভিনেতা হিসেবে তো ওটা ম্যাজিক ইফে বিশ্বাস করি। যদি আমি রাখহরি হতাম, মানে রাখহরি মানে কর্পূরের ক্যারেক্টারটা, হ্যাঁ, তো ওটা যদি আমি হতাম তাহলে আমি কি করতাম? ওটা তো আমি একদম স্টানিস্লাভস্কির মেথডে অভিনয় করি, মানে অন্তত ওই চরিত্রটা সেটা ডিপেন্ড করছিল, তো সেইভাবে করেছি। আর ওটা তো আমার মানে কি বলবো, জীবন জীবিকা। দিনের মধ্যে অর্ধেকটা সময় প্রতিষ্ঠানকে বাঁচাতে
বাকিটা প্রতিষ্ঠানকে অ্যাটাক করতে? একই শিক্ষা দপ্তরের চার্জে আপনি, অভিনেতাদের এটা করতে হয় কি, সেটা অনেক সুইচ অন অ্যান্ড সুইচ অফ। হ্যাঁ, আপনি শত্রুঘ্ন সিনহাকে জিজ্ঞেস করবেন, যখন মন্ত্রী ছিল তাকে হয়তো ওকে একই সঙ্গে গিয়ে হয়তো কালীচরণে তেরকম মার দে খামোশ হয়তো বলতে হচ্ছিল, ওই কোনো চুপ করবেন না, বাক স্বাধীনতার পক্ষে আমরা, আর ভেদক্ষণে গিয়ে হয়তো বলছেন খামোশ, এরকম আর কি। শেষ প্রশ্ন, 3 মে রাত্রিরে অ্যালজোলাম খেয়ে শুতে হবে? না, কোনোদিন আমি 3বারে শুইনি। না, না, এই গত 3বারও আমি অ্যালজোনাম খেয়ে শুই। এবার তো ভয়টা সবচেয়ে বেশি, ডায়মন্ড সিস্টেম আসছে। ডায়মন্ড সিস্টেম, আমি যতই ভয় পাই না কেন, বা যদি কোনো উদ্বেগ থাকে আমার, নেই, যদি পেতাম, যদি ভয় পেতাম বা উদ্বেগ থাকতো, জীবন তো জীবনের মতো আসবেই, তাহলে আপনি মন রে আজ কহজে, ভালো মন্দ যাহাই ঘটুক, সত্য রেল সহজে। 3বার জিতেছেন আপনি, 11, 16 এবং তারপর এটা 4th বার হবে। কোনো কারণে আপনি কি উল্টোটাও শেষ ভাবেন? প্রশ্ন এনে 3টে করলেন কিন্তু। হ্যাঁ, তো করলাম, কারণ আপনাকে পেলে ছাড়তে ইচ্ছে করে না। হ্যাঁ, বলুন। হ্যাঁ, যদি এইটা যে কোনোবার 4th কোনো কারণে যদি ঘুরে যায় কি হবে? আপনার জীবন কি বদলে যাবে? আপনি যদি হ্যাঁ। মানে খানিকটা বদলাবে, খানিকটা নিশ্চয়ই প্রভাবিত হবে, বদলাবে। তারপর আমি আবার আমার মতো করে অভিযোজন করব, জীবনকে নতুনভাবে দেখব, যে নতুন শুনুন, আমি এটা নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন, হারার কোনো জায়গা নেই। তাহলে আমি হারলে মানে আমার আগে অন্তত আমার আশেপাশে এলাকাগুলো বেশ কয়েকটা হারবে, তার মানে গোটা সরকারই আমাদের হবে না, তখন রাজনৈতিক একটা লড়াই শুরু হবে। এবং আমি সবসময় মনে করি এখন যা অবস্থা, প্রশাসনের কাজ করাটার থেকে বিরোধী হওয়াটা সহজ। আর আমার মমতা ব্যানার্জি যদি বিরোধী হন, তাহলে বিজেপি ভাবছে যতটা সহজ খেলা, যে বেশ সরিয়ে দিলাম এসআইআর টেসআইআর করে, কোনোভাবে যদি ভদ্রমহিলাকে একবার প্যাঁচে ফেলা যায়, খেলাটা তখন ওই দিন থেকে শুরু হবে। কিন্তু তখন সত্যিই আমরা বলবো খেলা হবে। শেষ ডায়লগ দিন, 213, 77, এবার কি আপনার প্রেডিকশন কি? ন্যূনতম একটা বেশি 213 থেকে, ন্যূনতম। কোথায় গিয়ে থামবে জানি না। এখানে 77? 77টা 50ও হয়ে যেতে পারে, আবার 76ও হয়ে যেতে পারে, তার মানে তাই হয়। আপনি উগ্রপন্থী তৃণমূল। আজকে এরপরে শেষ করছি, অনেক ধন্যবাদ আমাদের এই পডকাস্ট অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আশা করছি নির্বাচনের পর আবার দেখা হবে। নমস্কার, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার সঙ্গে কথা বলাটা সবসময় খুব, যাই হোক, ধন্যবাদ, নমস্কার।